হাতে মেরে কেটে খুব বেশি হলে আর 2 ঘন্টা, কারণ 11টা থেকে রাত 1টার মধ্যে ল্যান্ডফল হবার সম্ভাবনা রয়েছে। এখন অবধি আবহাওয়া দপ্তরের তরফ থেকে এইটাই জানা যাচ্ছে। দেখুন আমফান, ইয়াস, ঠিক সেই সময় যা যা হয়েছিল একই ঘটনার পুনরাবৃত্তি যেন আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। ল্যান্ডফল এখনো হয়নি, অথচ ক্যানিং, গোসাবা, পাথর প্রতিমা, দীঘা এই সমস্ত অঞ্চল কার্যত বিধ্বস্ত। সেই ছবিটা আপনারা ইতিমধ্যেই সকাল থেকে দেখেছেন। এবং আরো বেশি আশঙ্কার জায়গা তো অন্যদিকে, আরো বেশি আশঙ্কা ছড়াচ্ছে যখন আমরা দেখতে পাচ্ছি যে ঝড়ের আগেই বেশ কিছু জায়গায় বাঁধ ভেঙে পড়ে গিয়েছে। হ্যাঁ, অতি তৎপরতার সঙ্গে সেচ দপ্তর এমনকি স্থানীয়রা মিলে সেই সমস্ত বাঁধ মেরামতের চেষ্টা করছেন, কিন্তু সাময়িকভাবে যে বাঁধ তৈরি করা হচ্ছে তা এই যে ভয়াবহ রেমালের গতি হতে পারে তা ওই বাঁধ আদৌ আটকাতে পারবে কিনা সেটা একটা আশঙ্কার জায়গা থাকছে। এবং অন্যদিকে ফ্লাড সেন্টার খোলা হয়েছে, সেটা আপনারা জানেন। এখন হাতে আরও দু ঘন্টা সময় থাকার আগেই যদি রেমালের এই গতি প্রকৃতি হয়, এই পরিস্থিতি হয়, তাহলে যখন ল্যান্ডফল হবে তখন রেমালে ঠিক কতটা প্রভাব দিকে দিকে পড়বে সেই ছবিটাও আমরা আপনাদেরকে দেখাবো। ভয়াবহ পরিস্থিতি ইতিমধ্যেই দীঘাতে, নামখানাতে প্রবল ঝড়। আমাদের প্রতিনিধিরা সেখানে রয়েছেন, কার্যত নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে যাবতীয় পরিস্থিতি। কলকাতা তরফে পুরসভা ইতিমধ্যেই প্রস্তুত রয়েছে এবং জেলায় জেলাতেও মাইকিং চলছে, এনডিআরএফ প্রস্তুত রয়েছে। তবে তার আগে আশঙ্কা কেন বাড়ছে তার জন্য কয়েকটা ছবি আপনাদেরকে দেখতে হবে। দেখুন ঈশানের সঙ্গে একেবারে ছবিগুলো শুরুতে দেখে নিই, তার কারণ রেমালের তাণ্ডব, সবচেয়ে বড় তাণ্ডবটা আজ মধ্যরাত থেকে শুরু হওয়ার কথা থাকলেও আজ ভোর থেকেই কিন্তু তার প্রভাব টের পেতে শুরু করেছে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ। তার কারণ কলকাতায় আজ ভোর থেকে বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়েছে এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির দাপট ক্রমশ বেড়েছে। কলকাতার নানা অংশে বৃষ্টি শুরু হয়েছিল দুপুরের মধ্যেই, সন্ধ্যের পর থেকে কিন্তু প্রায় গোটা কলকাতা জুড়ে, উত্তর 24 পরগনা জুড়ে এবং প্রায় গোটা দক্ষিণ 24 পরগনা জুড়ে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। সেই ছবি আমরা দেখাচ্ছি। সকাল থেকেই কলকাতার মুখ ভার ছিল, আকাশের মুখ ভার ছিল, মেঘাচ্ছন্ন ছিল পুরো আকাশ। ভোরবেলা এক দফা ঝমঝম করে মুষলধারে বৃষ্টি হয়ে গিয়েছে, তারপরে বেলার দিকে কিছুটা রোদ ওঠে, কিন্তু যত বেলা গড়াতে শুরু করে আকাশের মুখ আরও ভার হয়েছে এবং বৃষ্টি হয়েছে শুধু নয়, গঙ্গাতেও জলস্তর বেড়েছে। আমরা সেই সমস্ত ছবি কিন্তু দেখাচ্ছি। গঙ্গাতেও বেড়েছে জলস্তর। একই সঙ্গে আরও কয়েকটা ছবি আমি পিসিআরকে দেখাতে বলবো। ঝোড়ো হাওয়া, দক্ষিণবঙ্গের কলকাতা সহ আশপাশের বিভিন্ন জেলায় ঝোড়ো হাওয়া কিন্তু সকাল থেকে বইতে শুরু করেছে এবং যে মুহূর্তে সূর্যাস্ত হয়েছে সন্ধ্যের পর থেকে কিন্তু সেই ঝোড়ো হাওয়ার দাপট আরও বেড়েছে। এই মুহূর্তে আকাশের ছবি দেখুন। আকাশে কিন্তু এইভাবেই মেঘাচ্ছন্ন ছিল আজকে কলকাতার আকাশ এবং আশপাশের জেলাগুলোর আকাশ। হিঙ্গলগঞ্জের ছবিটা একবার দেখে নেব। উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জ এলাকা সুন্দরবন এলাকাই বলা যায় এবং সেটা দক্ষিণ 24 পরগনার লাগোয়া। সেখানে ইতিমধ্যেই কিন্তু নদীবাঁধ ভাঙার, নদীবাঁধে ফাটল ধরার খবর আসছে হিঙ্গলগঞ্জ থেকে। অর্থাৎ ঝড়ের দাপট পুরোপুরি শুরু হওয়ার আগে যেটুকু জলোচ্ছ্বাস হয়েছে তার মধ্যেই ইছামতির নদীবাঁধে ফাটল। ফলে রেমাল পুরোপুরি আছড়ে পড়ার পরে জলোচ্ছ্বাস যখন আরও বাড়বে, যখন বৃষ্টির দাপট আরও বাড়বে, সেই মুহূর্তে হিঙ্গলগঞ্জ, সন্দেশখালী সহ দক্ষিণ 24 পরগনার গোসাবা, বাসন্তী, নামখানা, কাকদ্বীপ, সাগর সহ বিস্তীর্ণ এলাকার অবস্থাটা কি হতে পারে সেই আশঙ্কা এখন থেকে কিন্তু করতে হচ্ছে। এই ছবি সকাল থেকেই এই ছবি আমরা দেখতে পাচ্ছিলাম। পিসিআরকে বলবো একটু দমদম এয়ারপোর্টের ছবিটা দেখাতে। দমদম এয়ারপোর্টে কিন্তু আজ সকাল থেকেই সতর্কতা এবং উড়ানে নিষেধাজ্ঞা আগে থেকেই জারি হচ্ছিল, কারণ টার্বুলেন্স থাকবে, যেহেতু ঘূর্ণিঝড় ঢুকছে, ঘূর্ণিঝড় এই অঞ্চলেই আঘাত হানতে চলেছে, তাই এই মুহূর্তে বিমান চলাচল মোটেই নিরাপদ নয়। তাই দমদম এয়ারপোর্টে কিন্তু মানে কলকাতা বিমানবন্দর থেকে কিন্তু বিমানের ওঠা নামা আপাতত বন্ধ রাখা হয়েছে এবং শুধু তাই নয়, এয়ারপোর্টে আরও সতর্কতা নেওয়া হয়েছে চারপাশে। এমনকি এয়ারপোর্টের সামনে যে ট্রলি রাখা থাকে সেই ট্রলিগুলিও বেঁধে রাখতে হয়েছে যাতে ঝড়ের দাপটে উড়ে না যায়। এই পরিস্থিতি সকাল থেকেই তৈরি হয়েছিল। এই মুহূর্তে একটা ব্রেকিং নিউজ আসছে। আমরা চলে যাব দীঘায়, আমাদের প্রতিনিধি সুখেন্দু রয়েছে একেবারে সমুদ্র সৈকতে। সুখেন্দু, কি পরিস্থিতি? ব্রেকিং নিউজ কি আছে জানাও। সুখেন্দু দেখো ঈশান, এই মুহূর্তে আমি রয়েছি দীঘার সমুদ্র তটে না, একেবারে ওয়াচ টাওয়ারের ওপর রয়েছি, কারণ এই কারণে
এবং এখান থেকে যে ছবিটা দেখা যাচ্ছে, আমার ভিডিও জার্নালিস্ট দেবব্রত দেখাবে, দেখো জলস্তর ক্রমশ সমুদ্র কিন্তু ভয়ঙ্কর রূপ ধারণ করছে। এই মুহূর্তে রাত 9টা বাজে এবং দীঘার সমুদ্র তটে যে জলোচ্ছ্বাস একেবারে বলা যেতে পারে যে তীব্র গতিতে আছড়ে পড়ছে সমুদ্র তটের ওপর, সেই ছবি দেখাচ্ছে আমার ভিডিও জার্নালিস্ট দেবব্রত। এবং যে ছবি দেখতে পাচ্ছ যে এই মুহূর্তে কিন্তু প্রবল বেগে কিন্তু জলস্ফীতি দেখা দিয়েছে, কারণ রাত 9টা বেজে গিয়েছে। আর মাত্র 2 ঘন্টার অপেক্ষা, তারপরেই কিন্তু অতি শক্তিশালী যে ঘূর্ণিঝড় সেই রেমাল কিন্তু আছড়ে পড়বে। এবং সকাল থেকে আমরা দেখেছি যে বৃষ্টি হচ্ছে এবং এই বাংলাদেশের ঘেপুপাড়া এবং ভারতের যে সাগর দ্বীপের মধ্যবর্তী অঞ্চল দিয়ে অতি শক্তিশালী যে ঘূর্ণিঝড় আছড়ে পড়বে তার বলা যেতে পারে তার কিন্তু পূর্বাভাস কিন্তু এই মুহূর্তে পাওয়া যাচ্ছে। উত্তাল সমুদ্র এবং এই মুহূর্তে যে ছবিটা দেখা যাচ্ছে, দেখো ক্রমশ জলস্তর একেবারে যে দীঘা যে বোল্ডার করা হয়েছে সেইখান মধ্যে চলে। এবং যেটা জানা যাচ্ছে যে এখানকার প্রশাসনের আধিকারিকরা যারা রয়েছেন তারা বলছিলেন যে রাত 11টা বাজলে এই যে সাদা জায়গাটা রয়েছে এটা ছিটকে একেবারে রাস্তার উপর জলোচ্ছ্বাস দেখা দিতে পারে, কারণ যেহেতু ঘূর্ণিঝড় এই দিক থেকেই আসছে অর্থাৎ। এবং যে ছবিটা দেখতে পাচ্ছ, পাশাপাশি আরও একটা গুরুত্বপূর্ণ তথ্য রাখি যে এই ঘূর্ণিঝড়ের পাশাপাশি বিভিন্ন আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানীদের সাথে একটু আগে কথা হচ্ছিল যে এই অতি শক্তিশালী ঘূর্ণিঝড় রেমাল কিন্তু হঠাৎ করে ল্যান্ডফলের পর অর্থাৎ মধ্যরাতে ল্যান্ডফলের পর কিন্তু একটা তার গতি পরিবর্তন করতে পারে। এবং যে খবরটা যে তথ্য পাওয়া যাচ্ছে যে এই ঘূর্ণিঝড় সমুদ্রের উপর দিয়ে জলস্তরের উপর দিয়ে যখন স্থলভাগে আসছে সেটা উত্তর মুখে, কিন্তু ল্যান্ডফলের পরে তা কিন্তু উত্তর পূর্ব অভিমুখে চলে যাবে। অর্থাৎ উত্তর পূর্ব অভিমুখে চলে যাওয়া মানে আমাদের উত্তরবঙ্গের একাধিক জেলায় কিন্তু এই বৃষ্টি এবং এই ঘূর্ণিঝড়ের প্রভাব দেখা পড়তে পারে, এমনটাই পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দপ্তরের যারা বিজ্ঞানী রয়েছেন তারা বলছেন যে একটা উত্তর পূর্ব দিকে সামান্য বাঁক নেবে এই ঘূর্ণিঝড় রেমাল। এবং সেই কারণে উত্তরের যে সমস্ত জেলাগুলো রয়েছে সেই জেলাগুলোতে এই ঘূর্ণিঝড়ের সুখেন্দু, তুমি পরিস্থিতির দিকে নজর রাখো। এই মুহূর্তে অত্যন্ত ভয়াবহ পরিস্থিতি দীঘার সৈকতে। আমাদের প্রতিনিধি সুখেন্দু সেখানে দাঁড়িয়ে রয়েছে এবং রাত 11টার পরে এই পরিস্থিতি আরও কতটা ভয়াবহ হবে সেটাও সুখেন্দু ব্যাখ্যা করছিল। কিন্তু এবার আমরা সৃজিতার কাছে চলে যাব, কারণ সৃজিতা রয়েছে আবহবিদ এবং পরিবেশবিদ ডক্টর স্বাতী নন্দী চক্রবর্তীর সঙ্গে। তিনি কি ব্যাখ্যা করবেন সৃজিতার থেকে শুনে নেব। ঠিক আমরা যেটা আশঙ্কা করছিলাম যে উপকূলবর্তী এলাকাগুলো ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হবে, সেই ছবিটা আমরা দেখছি। আমাদের একাধিক প্রতিনিধি কার্যত দুর্যোগ মাথায় সেই ছবিগুলো দেখাচ্ছে। ডক্টর স্বাতী এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। দেখুন, যেহেতু প্রাথমিকভাবে আমরা আগে দীঘার ছবিটা দেখলাম, কাজে ওই জায়গাটা নিয়ে আগে ব্যাখ্যাটা আপনার থেকে নিয়ে নিই যে দীঘায় এখনই যদি এই পরিস্থিতি হয় তাহলে আর 2 ঘন্টায় আমরা কি দেখতে চলেছি সেখানে? একদম পরিস্থিতি ভীষণ বিপদসংকুল। আমরা যেটা দেখতে পাচ্ছি সকাল থেকেই যেভাবে একটা সাংঘাতিকভাবে যে রিমেল যে শক্তি সঞ্চয় করেছে, সেই শক্তি সঞ্চয় করতে করতে আগামী 2 আওয়ার্সের মধ্যে কিন্তু এটা এই যেখানে আমাদের যেটাকে বলা হয় হচ্ছে বেসিক্যালি যে ল্যান্ডফলিং সেটা কিন্তু আমাদের মাংলো অ্যান্ড সাগরদ্বীপ এই দুটোর মাঝখানে আছড়ে পড়বে। কিন্তু সেই এর থেকে যে ডিস্টেন্সটা থাকে, যেটা আর কি প্রিলুডস, সেই প্রিলুড ডিস্টেন্সের মধ্যে কিন্তু আজকে দীঘা থেকে শুরু করে নামখানা থেকে শুরু করে সমস্ত পাথর প্রতিমা, সমস্ত কোস্টাল সাইটস, ওয়েস্ট বেঙ্গল, যেটা সুন্দরবন আমাদের সব থেকে আমাদের বাঁচিয়ে রাখার যে জায়গা, সেই সুন্দরবন কিন্তু অ্যাফেক্টেড হচ্ছে। এবং শুধু সেটা পশ্চিমবঙ্গ না, আজকে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের যে অনেকটা জায়গা জুড়ে আছে সুন্দরবনের, সেটাও কিন্তু সেই ম্যানগ্রোভসকে আমরা হারিয়েছি। এবং এই ম্যানগ্রোভস যেহেতু হারিয়ে গেছে, সেই জন্য আমাদের আশঙ্কা যে এই সাংঘাতিক ঝড় থেকে, এই ঘূর্ণিঝড়কে কিভাবে আমাদের পশ্চিমবঙ্গের সেই মোকাবিলা করবে, সেটাই সব থেকে বড় প্রশ্ন। একের পর এক যখন ম্যানগ্রোভ আমরা হারিয়ে ফেলি তখন হয়তো সেই চিন্তা থাকে না, যখন একটা ঘূর্ণিঝড় আসে তখন সেই বাস্তব ছবিগুলো আমরা দেখতে পাই। আজকে ফের একবার সেরকমই ছবি দেখছি ঈশানদেব। একেবারেই সেই